আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। বাংলাদেশের রাজনীতিতে এখন এক অদ্ভুত প্রশ্ন ঘুরছে। সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর আবার যদি কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়, তাহলে কি তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে? সরকার সমর্থক গোষ্ঠী বলার চেষ্টা করছে এই শপথ নিলে আগের শপথ ভেঙে যাবে, কিন্তু বিরোধী জোট বলছে এটা জনগণের রায়ের বাস্তবায়ন। প্রশ্নটা এখানেই, সংবিধান বড় নাকি গণভোটে দেওয়া জনগণের রায় বড়? আজ আমরা 5 মিনিটে বিশ্লেষণ করব বাংলাদেশের রাজনীতির এই নতুন সাংবিধানিক সংকট। বাংলাদেশের সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় প্রতি 5 বছর পর পর। 2024 সালে জাতীয় নির্বাচন হয়েছিল, সেই হিসেবে পরবর্তী নির্বাচন হওয়ার কথা 2029 সালে। কিন্তু তার আগেই 2024 সালের জুলাই মাসে একটি ইস্যুকে কেন্দ্র করে শুরু হয় বড় গণ আন্দোলন। সেই গণ আন্দোলনের মুখে সরকার পতন হয়, এরপর দেশে গঠিত হয় একটি অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু এখানেই প্রথম সাংবিধানিক প্রশ্ন, কারণ অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সংবিধানে সরাসরি উল্লেখ নেই। সরকার পতনের পর দেশে যেন ভবিষ্যতে আর কোনো সরকার স্বৈরাচারী বা ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, এই লক্ষ্য নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল একত্রে একটি কাঠামো প্রস্তাব করে। এই প্রস্তাবই পরে পরিচিত হয় জুলাই সনদ নামে। এই সনদের একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব ছিল সংবিধান সংস্কারের জন্য একটি নতুন সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। জুলাই সনদকে বৈধতা দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার আয়োজন করে গণভোট, একই সঙ্গে জাতীয় নির্বাচন এবং একটি গণভোট। গণভোটে জনগণ জুলাই সনদের পক্ষে রায় দেয়। জুলাই সনদ অনুযায়ী সিদ্ধান্ত ছিল যারা সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হবেন তারাই আবার সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও বিবেচিত হবেন। অর্থাৎ একই ব্যক্তি একদিকে সংসদ সদস্য, অন্যদিকে সংবিধান সংস্কার পরিষদেরও সদস্য, এবং এজন্য তাদের আরেকটি শপথ নেওয়ার কথা ছিল। আর এখানেই শুরু হয় বিতর্ক। নির্বাচনে জয়ী হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি। বিএনপির যুক্তি, এই পরিষদ সংবিধানে নেই, তাই এই শপথ নিলে সংবিধানের প্রতি দেওয়া আগের শপথের সাথে সংঘর্ষ তৈরি হতে পারে। অন্যদিকে জামায়াত এবং এনসিপি জোটের সংসদ সদস্যরা 2 শপথই নিয়েছেন। তাদের যুক্তি, যদি জাতীয় নির্বাচন বৈধ হয় তাহলে গণভোটও বৈধ, আর যদি গণভোট বৈধ হয় তাহলে জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে। তাদের মতে গণভোটের রায় বাস্তবায়ন না করা মানে জনগণের সিদ্ধান্ত অস্বীকার করা, আর এখানেই আসে সংবিধানের বড় যুক্তি। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 7 বলছে রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ, অর্থাৎ গণতন্ত্রে শেষ পর্যন্ত সার্বভৌম ক্ষমতার উৎস জনগণই। এই যুক্তিতে অনেক বিশ্লেষক বলছেন, যখন জনগণ সরাসরি গণভোটে জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে তখন সেটিকে শুধু রাজনৈতিক মতামত বলা যায় না, এটি হয়ে যায় জনগণের সরাসরি ম্যান্ডেট। অর্থাৎ এই যুক্তি অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গণভোটের ভিত্তিতে গঠিত হলে তা গণতান্ত্রিকভাবেও বৈধ। কিন্তু আছে আইনি বিতর্ক। সংবিধান সংশোধনের নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে বলে মত দেন সরকারি পক্ষ। সংবিধানের অনুচ্ছেদ 142 অনুযায়ী সংবিধান সংশোধন করতে হয় সংসদের 2/3 ভোটে। এখানেই বড় প্রশ্ন, গণভোট কি 142 অনুচ্ছেদের বিকল্প হতে পারে? এই প্রশ্নই এখন বাংলাদেশের রাজনীতির বড় সাংবিধানিক বিতর্ক। এখন আসি মূল প্রশ্নে, যারা সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন, তাদের কি সংসদ সদস্য পদ বাতিল হবে? সংবিধানের অনুচ্ছেদ 66 অনুযায়ী এমপি পদ বাতিল হতে পারে যদি তিনি সংবিধান বিরোধী কোনো পদে থাকেন বা লাভজনক সরকারি পদ গ্রহণ করেন। কিন্তু সংবিধান সংস্কার পরিষদ এই ক্যাটাগরিতে পড়ে কিনা সেটি এখনো স্পষ্ট নয়। তাই অধিকাংশ সাংবিধানিক বিশ্লেষকের মতে শুধু দ্বিতীয় শপথ নেওয়ার কারণে সংসদ সদস্য পদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায় না। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে আদালত। বাংলাদেশ এখন এক অদ্ভুত সাংবিধানিক বাস্তবতার সামনে দাঁড়িয়ে। একদিকে সংবিধানের নির্ধারিত প্রক্রিয়া, অন্যদিকে গণভোটে দেওয়া জনগণের সরাসরি রায়। প্রশ্ন হচ্ছে, শেষ পর্যন্ত কোনটি প্রাধান্য পাবে, সংবিধানের ধারা নাকি জনগণের সরাসরি ম্যান্ডেট? এই প্রশ্নের উত্তরই হয়তো নির্ধারণ করবে বাংলাদেশের আগামীর রাজপথ।